আজকে নারী সুরক্ষা তলানিতে এই জন্যই যাদের সুরক্ষা দেওয়ার কথা তারা কোথাও গিয়ে ধর্ষক, খুনি বা লুম্পেনদেরকে সুরক্ষা দিচ্ছে। যে সমস্ত ধরুন ক্রেতা, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী যাই বলুন না কেন, তারা যেখান থেকে চাকরিগুলো ক্রয় করেছে, অর্থাৎ বিক্রেতা, সব তো পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, এদের সব যে ব্যবস্থা, যে সাকরেত, যে সমস্ত নেতা মন্ত্রী শাসক দলের, তারা জড়িত। এই যে ব্যবস্থার মধ্যে দিয়ে যারা যারা বেনিফিশিয়ারি হয়েছে, সে বিরোধী দলনেতাই হোক আর উনি শাসক দলের হোক, ওনারা তো বর্তমান বিরোধী দলনেতা তো একটা, উনি তো মানে তৃণমূল থেকে এসেছেন, ফলত সেই সময় তাহলে সংগঠিত হয়েছিল যে অপরাধটা, তাহলে পরে তার একটা অংশ যারা মন থেকে বিজেপিকে সমর্থন করে তারা হয়তো ম্যাল প্র্যাকটিস করেননি, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যারা তৃণমূলকে মন থেকে সমর্থন করেন তারা কিন্তু দুর্নীতি আশ্রয় নেননি, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সকলকে সোচ্চার হতে হবে এই ব্যবস্থার বিরুদ্ধে। প্যারালালি আমাদের ডেমোক্রেটিক ওয়েতে ভোট দানের মধ্য দিয়েও কিন্তু সঠিক সঠিক দল এবং দলদের নির্বাচন করাটাও কিন্তু আমাদের একটা এখনকার সময় দাঁড়িয়ে দায় দায়িত্ব কর্তব্য এসে পড়তেছে। দিদি, রাজ্য রাজনীতিতে এখন এসআইআর আমরা দেখলাম অভয়ার যে 1 বছর হয়ে গেল, কিন্তু এখনও পশ্চিমবঙ্গে নারী সুরক্ষার মান একদম তলানিতে, এবং 26,000 যে শিক্ষক তাদের চাকরি চলে গেছে, এখন সেই সব নিয়ে রাজ্য রাজনীতিতে কোনো কথাই নেই। কি বলবে এই প্রসঙ্গে? নজরে বাংলাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অন্তত এই সময় দাঁড়িয়ে যেগুলো ন্যায় বিচার হয়নি সেগুলোকেও আপনারা প্রাসঙ্গিক মনে করেছেন। দেখুন, ন্যায় বিচার বা যেটা আপনি সুরাহার কথা বলছেন, সেটা দেবে কে? দেবে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা, যেই ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ একাধারে যেমন বিচার, একাধারে আইন, আবার শাসন, পাশাপাশি অটোনমাস যে বডিগুলো আছে তার একটা অবিচ্ছেদ্য অংশ যেমন স্কুল সার্ভিস কমিশন। আজকে 26,000-এর চাকরি গেল কেন? এক, আজকে অভয়াদের বিচার হচ্ছে না কেন? দুই, এই দুটো প্রশ্ন প্রথমেই আসলো। সেখানে কি দেখা যাচ্ছে যে আজকে নারী সুরক্ষা তলানিতে এই জন্যই যাদের সুরক্ষা দেওয়ার কথা তারা কোথাও গিয়ে ধর্ষক, খুনি বা লুম্পেনদেরকে সুরক্ষা দিচ্ছে। প্যারালালি আজকে 26,000-এর চাকরি কেন গেল? আজকে তার এক এবং অন্যতম কারণ সেটা হলো যারা ম্যানিপুলেশনের মাধ্যমে অর্থাৎ চাকরিটা ক্রয় করেছিল এবং যারা বিক্রেতা, অর্থাৎ এই রাষ্ট্র ব্যবস্থায় সেই আপনি শাসকের যারা বদান্যতায় আছেন যে সমস্ত আধিকারিকরা, প্লাস নেতা মন্ত্রী, এইসব সাগরেতরা তো আছেই, তারা গিয়ে কিন্তু এই যে একটা ব্যবস্থা নির্মাণ করেছে, অর্থাৎ এই দুষ্কৃতী রাজ, যে দুর্বৃত্ত রাজ, সেইটার কারণেই কিন্তু আজকে এই চাকরিচ্যুত হয়েছে। আজকে যারা টেন্টেড তারাদেরটা নয় বাদ দিলাম, আজকে যারা আনটেন্টেড এবং তার রেসিডুয়াল কি দেখা গেল, যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারাও কিন্তু এই পেনাল্টি দিতে হলো। তাহলে আজকে অবশ্যই এসআইআর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সময়, কিন্তু এটাও আমাদেরকেও মানে মনে রাখতে হবে যে তার সাথে প্যারালালি কিন্তু যে ইনজাস্টিসগুলো হয়েছিল সেগুলো কিন্তু আজও কিন্তু জাস্টিস আসেনি। তা আপনি স্বাস্থ্যক্ষেত্রেই বলুন এবং শিক্ষাক্ষেত্রে যেটা আপনি বললেন 26,000-এর বিষয়টা, এবং এরপরে তো প্রাথমিক আছে, সেটা তো আরও মানে ভয়ঙ্কর আকারে স্ফুলিঙ্গ আকার নিলেও নিতে পারে যদি কি না পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিজিডিটি দেখাচ্ছে, অর্থাৎ যেগুলো ধরা পড়ছে সেইগুলোকে ঠিকঠাক করে মেরামতি করতে চাইছে না, যেটা কিনা 26,000-এর ক্ষেত্রে করেছে, যেটা কিনা আপনারা দেখেছেন যে টেন্টেডদের লিস্ট বারংবার চাওয়া হয়েছিল, সেই ঠিকঠাক করে দেওয়া আজও হয়নি। টেন্টেড আনটেন্টেড সেগ্রিগেশনের কথা বলা হয়েছিল, সেটাও কিন্তু কার্যত আজও কিন্তু সাকসেসফুলি করা হয়নি। অতএব বিষয়গুলোকে জিইয়ে রাখা, তারই কিন্তু ফলশ্রুতি হলো এই আজকের পরিস্থিতি। দিদি, আমরা যে সঠিক টেন্টেডদের লিস্ট সেটাও এখনও প্রকাশ হয়নি এমনটাই আইনজীবীরা বলছেন, এবং তারপরেও যে টাকা আদায়ের ব্যাপারটা সেই ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে শাসক দল যেটাই চাইছিল সেটাই কি তবে শিক্ষক সমাজটাই তাদেরকে সাহায্য করছে? দেখুন, আপনি দুটো গুরুত্বপূর্ণ জায়গা বললেন। একটা হলো যে টেন্টেডদের যা লিস্ট, যা আমরা বলেছি অর্থাৎ মামলাকারীদের পক্ষ থেকে, সেটা কিন্তু এখনো পর্যন্ত রিভিল হয়নি।
এটা বুঝতে হবে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এই গোটা ম্যাটারটা কিন্তু এখনো সাবজুডিস অর্থাৎ বিচারাধীন আছে। ফলত যতক্ষণ পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে তারা স্কুলে গিয়ে একদম পড়ানোর ওই পরিবেশ অবধি না যাবে, এটা কখনোই ভাবার এই জায়গা নেই। পরীক্ষা হয়ে গেল মানে নিয়োগ হয়ে গেল, এক। দ্বিতীয় নম্বর, দেখুন আপনি বললেন যে চাকরি যারা বলা হয়েছিল যে 12% সুদে টাকাটা ফেরত নেওয়া, এই কাজটা করবে কে? সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছে, নির্দেশ দিয়েছে, ইমপ্লিমেন্ট করবে কে? সেটা সরকার। সেক্ষেত্রে তারা উদাসীন এই কারণেই, কারণ এই যে সমস্ত ধরুন ক্রেতা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী যাই বলুন না কেন, তারা যেখান থেকে চাকরিগুলো ক্রয় করেছে অর্থাৎ বিক্রেতা, সব তো পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, এদের সব যে ব্যবস্থা, যে সাকরেত, যে সমস্ত নেতা মন্ত্রী শাসক দলের, তারা জড়িত রয়েছে। সেই জায়গায় গিয়েই তো সে শৈথিল্য। এবং আপনি বারবার দেখেছেন যে তখন যে আইনজীবী ব্যানার্জি যিনি বারংবার সওয়াল করেছেন টেন্টেডদের হয়ে, কেন মুখ্যমন্ত্রী বারবার তাদেরকে বেচারা হিসাবে সহানুভূতি দেখিয়েছে, কেন বারংবার ওই জায়গাটা কিন্তু আসবে, কারণ এই চাকরি বিক্রির ক্ষেত্রে ওই তারা ইনভলভ কোথাও, এবং সেই জন্য এই ব্যবস্থাটা রেখে দিতে চাইছে। এবং এই যারা বিক্রেতা তারা যদি ধরা পড়ে যায়, সেই জন্য আজও কিন্তু সেই কাজটা পেন্ডিং রয়েছে। কিন্তু এটা বুঝতে হবে, সুপ্রিম কোর্টের রায় যতক্ষণ পর্যন্ত কার্যকরী না হবে এই সমস্যার সমাধান একদম অসম্ভব, এটা বাস্তব। দিদি, আপনি ব্যানার্জির কথা বললেন, কল্যাণ ব্যানার্জি তৃণমূল নেতা, তিনি বলছেন মেদিনীপুরে কাকে কাকে চাকরি দিয়েছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, সেই তথ্য নাকি ওনার কাছে আছে। আমার প্রশ্ন দিদি, যদি সেই তথ্য ওনার কাছে থেকে থাকে তাহলে এতদিন সেটি প্রকাশ করেনি কেন? আমার প্রশ্ন, এই শিক্ষকদের যে আবেগ নিয়ে বা শিক্ষকদেরকে হাতিয়ার করে কি রাজনীতি খেলছে তৃণমূল? প্রথমত উনি এই কথাটার মধ্যে দিয়েই প্রমাণ করে দিচ্ছেন এই যে দুর্নীতির মধ্যে কারা কারা অংশী, এবং উনি আবার এটা প্রমাণ করে দিচ্ছেন যে উনি জানা সত্ত্বেও বলছেন না, তার মানে এই ব্যবস্থার উনি একটা অংশী। অতএব এই যে আপনি বললেন না, যেটা যে শিক্ষকদের নিয়ে উনি জীবনটাকে ছিনিবিনি খেলা ওনারা চাইছেন, বিষয়টা জানেন তো শুধুমাত্র কিন্তু শিক্ষক বা শিক্ষক নয়, তার মধ্যে সীমায়িত নয়। অর্থাৎ এই যে ব্যবস্থার মধ্যে দিয়ে যারা যারা বেনিফিশিয়ারি হয়েছে, সে বিরোধী দলনেতাই হোক আর উনি শাসক দলের হোক, ওনারা তো বর্তমান বিরোধী দলনেতা তো একটা, উনি তো মানে তৃণমূল থেকে এসেছেন, ফলত সেই সময় তাহলে সংগঠিত হয়েছিল যে অপরাধটা, তাহলে পরে তার একটা অংশী ওনার উচিত ছিল, উনি যদি সত্যিকারের এই জিনিসটাকে চাইতেন যে এটা সমাধান হোক, তাহলে উনি সেই সময় বলতেন। উনি বলেননি কেন? কারণ ওখানে তার অংশী, অর্থাৎ এই বলে না, দেখবেন ওই অংশীদারিত্ব যখন যখন ভাগ হয়ে যায় না, বকরা ভাগ একটা কথা আমরা শুনেছি না, তখনই দেখবেন কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব বা এই যে ব্যক্তি আক্রমণ এই জায়গাগুলো আসে। কিন্তু এটা বুঝতে হবে যে যদি বিরোধী দলনেতা এই কাজ করে থাকেন, তাহলে প্রথম ওনার উচিত ছিল জিনিসটাকে সকলের সামনে আনা। তার মানে কোথাও গিয়ে উনি এটাকে প্রচ্ছন্নে সাই দিয়েছেন, এবং এখনও তাহলে বের করে দেখাচ্ছেন না কেন হলফনামা করে কোর্টে? তাহলে কি কোথাও গিয়ে বোঝাপড়াই চলছে? যে ধারণাটা আমাদের সাধারণদের মধ্যে আসছে, দেখুন এই ব্যবস্থা চললে কিন্তু যে তৃণমূল ক্ষতিগ্রস্ত হবে না, বেনিফিশিয়ারি হবে, বিজেপি ক্ষতিগ্রস্ত হবে না, বেনিফিশিয়ারি হবে, ব্যাপারটা নয়। যারা মন থেকে বিজেপিকে সমর্থন করে তারা হয়তো ম্যাল প্র্যাকটিস করেননি, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যারা তৃণমূলকে মন থেকে সমর্থন করেন তারা কিন্তু দুর্নীতি আশ্রয় নেননি, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। অর্থাৎ বিষয়টা কিন্তু দলীয় রাজনীতির নয়, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্য, কোথাও গিয়ে এই কল্যাণবাবুই এটা বুঝিয়ে দিচ্ছেন যে শাসক দল এবং বিরোধী দল, বর্তমান যে প্রধান বিরোধী দল, তারা হয়তো যুক্ত, তার কথার মধ্যে দিয়েই কিন্তু এটা প্রকাশিত। ফলত আমাদের সাধারণদেরও কিন্তু এই বিষয়টা নিয়ে সজাগ এবং সচেতন হতে হবে যে যখন একটা 8,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, যখন ড্রপ আউট বাড়ছে, তখন কিন্তু তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেসের না, তখন কিন্তু আমরা যারা সাধারণ তাদেরই যাচ্ছে। কিন্তু আমাদের নিয়ে যে নোংরামি চলছে,
নোংরা রাজনীতি চলছে, তার খেসারত কিন্তু দিতে হচ্ছে আমাদের, তারা দিচ্ছে না, তারা বেনিফিশিয়ারি হচ্ছে। ফলত আমাদেরও কিন্তু প্যারালালি সজাগ হতে হবে যে আমাদেরও একাধারে যেমন রাস্তায় নেমে সকলকে সোচ্চার হতে হবে এই ব্যবস্থার বিরুদ্ধে, প্যারালালি আমাদের ডেমোক্রেটিক ওয়েতে ভোট দানের মধ্য দিয়েও কিন্তু সঠিক সঠিক দল এবং দলদের নির্বাচন করাটাও কিন্তু আমাদের একটা এখনকার সময় দাঁড়িয়ে দায় দায়িত্ব কর্তব্য এসে পড়তেছে। দিদি আরও একটি একদম শেষ প্রশ্নে চলে যাব, যে প্রধান বিষয় এসএলএসটির এবছরের যে পরীক্ষা তার ইন্টারভিউ প্রসেসের মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। কেন্দ্রভিত্তিক যে ইন্টারভিউ ছিল সেটা এখন অঞ্চলভিত্তিক হচ্ছে। এই অঞ্চলভিত্তিক ইন্টারভিউর পেছনে কি কোনো রহস্যের ছাপ খুঁজে পাচ্ছেন? প্রথমে যদি যান, আগে কিন্তু রিজিওনাল ভিত্তিকই ছিল। এই দুর্নীতিটা যখন নির্মাণ হবে একদম সেন্ট্রালি, তখন কিন্তু এই এসএলএসটি শুরু হলো। এখন এটা কিন্তু বলছে সেকেন্ড এসএলএসটি, সেক্ষেত্রে এই রিজিওনাল ভিত্তিকটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে কেন করছে, এখানে নিয়ে কিন্তু যথেষ্ট একটা প্রশ্নচিহ্ন দানা বাঁধছে। কারণ কোথাও গিয়ে দেখুন, যারা এই ব্যবস্থাটা পরিচালনা করছে তারা তো দুর্নীতিগ্রস্ত, এটা কিন্তু প্রুভড। এটা কিন্তু যে আমি আপনি আর এই জায়গায় নেই যে সন্দেহজনক জায়গায়, কিন্তু সেটা কতটা স্বচ্ছতার সাথে করবে তারা, এই যে রিজিওনাল ভিত্তিক করে সেই রিজিয়নগুলোতে তারা আবার সেই কোনো রকম মানে দুর্নীতির ব্যবস্থা করবে কিনা, এই নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে, প্রশ্ন আছে, প্রশ্ন রয়েছে, এবং তাদের আচার আচরণ অ্যাক্টিভিটি যা বারবার প্রশ্ন চিহ্নের মতো নিয়ে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের। আর এখানে তো অটোনমাস বডি, তার মানে একটা জাস্ট একটা স্ট্রাকচার, কিন্তু মূল বিষয়টা তো পরিচালিত হচ্ছে নবান্নেতে যিনি যে সুপ্রিমো তিনিই করছেন। তাই জন্যই কিনা আজকে শিক্ষামন্ত্রীও যদি কিছু বলেন, বলে যে মুখ্যমন্ত্রী কিছু কবে কি বলবেন। অর্থাৎ এই যে মন্ত্রীর যে জায়গাগুলো, তারা তো সেই তাদের যে পারফর্ম করা, তারা তো সেটা করছেন না। তাদের এই ব্যবস্থার মধ্যে দিয়েই তো এখন নায়কতন্ত্রটা কায়েম হয়েছে। সেই জন্য স্কুল সার্ভিস কমিশন, ওখান থেকে নির্দেশ যা আসবে সেই মতো, সেখানে যদি আপনার দুর্নীতিকে যদি সেই লালনের ব্যবস্থা থাকে তাহলে হবে। সেটা আমরা আগামী দিনে আমাদের নিশ্চয়ই সেটাকে নজরে থাকবে। এবং দুর্নীতি হলে, যেমন আপনার মনে করে দেখুন, লাস্ট সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল অবজারভেশনে যে যদি একটিও এই দাগি যদি এনরোল হয় এবং তারা যদি নিজেকে প্রুভ করে এরকম একটা চাকরি করার ক্ষেত্রে, আমরা হস্তক্ষেপ করব এবং দরকার হলে সিবিআই। এবং আমরাও কিন্তু এই বিষয়ে জানি যে যদি কিনা আবার সেই ম্যাল প্র্যাকটিস, আবার সেই ম্যানিপুলেশন কোনো রকম আমরা পাই, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না, এ নিয়ে নিশ্চিত। ধন্যবাদ।